বহুল প্রতীক্ষার পরে সঞ্জয় দত্ত, ধ্রুবা শারজা ও শিল্পা শেট্টি অভিনীত কেডি দ্য ডেভিল মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় একটা দোকানের পাশে একটা অটো দাঁড়িয়ে আছে। দোকান থেকে বাবা কিছু জিনিস কিনে তার বাচ্চাটাকে দিয়ে গাড়িতে ওঠে। সাথে সাথেই একটা ট্রাক এসে গাড়িটাকে মেরে দেয়। তারপরে দেখা যায় শহরের মধ্যে আরও অনেক জায়গাতে খুন খারাপা হচ্ছিল। যেখানে যেখানেই মারা হচ্ছিল পুরো পরিবারকে একদম শেষ করে ফেলা হচ্ছিল। কে এই তাণ্ডবলীলা চালাচ্ছে সেটা একটু সামনের দিকে গিয়েই জানা যাবে। দেখা যায় একটা বিয়ের মণ্ডপ, সেখানে এক আইপিএস অফিসারের মেয়ের বিয়ে হচ্ছে। ওনার নাম সোরাপ্পা। খুব সুন্দরভাবেই বিয়েটা সম্পন্ন হচ্ছিল। তবে হঠাৎ করেই সেখানে অনেক পুলিশ চলে আসে। এখানে কি ঘটেছিল তা কিছুই বুঝে উঠতে পারছিল না সোরাপ্পা। তার পরপরই ডিউটিরত পুলিশটা এসে ওনাকে জানায়, এখানে সোরাপ্পার পরিবার বাদে সবাই বাইরে চলে যাও। এই কথা শুনে তো সেখানে থাকা মানুষ হৈহুল্য করে ওখান থেকে বেরিয়ে যায়। সোরাপ্পা তখন ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন পুলিশটা জানায়, স্যার আপনার সঙ্গে সেদিন যারা ছিল তাদের সবার পরিবারকেই মেরে ফেলছে কেউ একজন। তো হয়তোবা আপনার পরিবারের ওপরও বিপদ আসতে পারে। এর জন্যই আমরা এখানে এসেছি আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তখন সুরাপ্পা বলে, ও আচ্ছা, তাহলে সে শহরের মধ্যে ঢুকে পড়েছে। এখানে তিনি কার কথা বলছেন সেটা জানা যায় না। তার পরপরই সুরাপ্পা একটা গল্প বলতে শুরু করেন। বলছেন সুরাপ্পা, সাল 1975। তখন এই প্রদেশে কুস্তিটা অনেক ফেমাস ছিল। একজন ভালো কুস্তিগিরকে সবাই সম্মান করত, এমনকি তাদেরকে সবাই ভয়ও পেত। এমনই একজন কুস্তিগির ছিল এই প্রদেশেই। ওর সামনে দাঁড়ানোর মতো গোটা প্রদেশের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যেত না। অনেক ভালো ভালো কুস্তিগিরকেও মাটি খাইয়ে ছাড়ত সে। আসলে মানুষ মারা যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু এই মাটি থেকেই উঠে এসেছিল সেই দানবটা। ওর নাম দেবা। সে কুস্তিতে এতটা ভালো হওয়ার জন্য সবাই ওর একটা নামও দিয়েছিল, ডাক দেবা। তবে সে শুধু কুস্তিতেই সীমাবদ্ধ থাকেনি। আস্তে আস্তে সে তার ভয়ের সাম্রাজ্য বাড়াতে শুরু করে। সন্ত্রাসের পথ বেছে নেয় দেবা। এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পরে গোটা রাজ্যেই ওর প্রভাব ছড়িয়ে পড়ে। সবাই ওকে ভয় পেতে শুরু করে, এমনকি পুলিশরা ওর সামনে যাবার সাহস পেত না। কেউ যদি এখানে নতুন ট্রান্সফার হয়ে আসতো আর না জেনে দেবার বিরুদ্ধে কিছু করতে যেত, তাহলে তার পরিণতি হতো খুবই খারাপ। তার মাথা ন্যাড়া করে তার সঙ্গে মজা করত দেবা। পুরো দেশের সবাই তাকে জমের মতো ভয় পেত, যেন সে মানুষ নয়, সাক্ষাৎ শয়তান। দেবার আবার একটা ডান হাত ছিল, ওর নাম কাফি। আসলে দেবার যে কেউ কিছু করবে তারা তো কাফিকেই পার করতে পারত না। কাভিও ছিল একজন ভয়ঙ্কর এবং জঘন্য মানুষ। সে যখন মানুষদেরকে খুন করত তখন এটার মধ্যেই নিজের শান্তি খুঁজে পেত। মানুষকে মারলে যেন তার মনের প্রাণ ভরে যেত আনন্দে। সে দেবার পাশে থাকার জন্য কেউই টাচ করতে পারত না দেবাকে। আর দেবাকে পেছন থেকে ব্যাকআপ দিত স্বয়ং সিএম। এর জন্য পুলিশ প্রশাসন ওর বিরুদ্ধে কিছু করার সাহস পেত না। যদিও দেবা যে এলাকাতে থাকতো সেই এলাকার এমএলএ ছিল বিরোধী দলের, কিন্তু তার কোনো কমান্ডই মানত না প্রশাসন। দেবাকে ধরার জন্য একজন স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়, আর সেটাই হচ্ছে সুরাপ্পা। তাকে ফুল পাওয়ার দেওয়া হলেও সে দেবার কিছুই করতে পারছিল না। আসলে এখন যে এই গল্পটা বলছে সেটাই হচ্ছে ওই স্পেশাল অফিসার সুরাপ্পা। একদিন একটা জায়গাতে এসেছিল দেবা। সেখানে একটা সাংবাদিক লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল। তখন দেবা তার গাড়ি থেকে এক হাতে তলোয়ার আর এক হাতে একটা বন্দুক নিয়ে এসে পোজ দিয়ে ছবি তুলতে বলে। আসলে সে জানতো যে তার কেউ কিছুই করতে পারবে না, এর জন্য এরকম অ্যারোগেন্ট ব্যবহার করতো সবসময়। এর পরপরই দেবা চলে আসে একটা কাবাডি খেলার ময়দানে। সেখানে সে নিজেই নেমে পড়ে কাবাডি খেলতে। ওর বিপরীত দলে যে ছিল তাদের মধ্যে সবাই ছিল সুরাপ্পার লোক, মানে দেবাকে জানে মারার জন্য ওদেরকে হায়ার করে এনেছিল সুরাপ্পা। ওরাও সব ভয়ঙ্কর ভয়ঙ্কর এক একটা গ্যাংস্টার। খেলা শুরু হয়ে যায়। দেবা যখন ওদের কোর্টে যায় তখন কয়েকজন খানিকটা ঘায়েল করে ফেলে দেবাকে, তবে সেও তো কম নয়। তারপর খেলার মাধ্যমে মারতে শুরু করে ওদেরকে। খেলাটা শেষ হয়ে যায়, কিন্তু দেবার তাণ্ডবলীলা চলছিলই। এক এক করে বিপরীত দলের সবাইকেই মেরে ফেলে দেবা। তারপর ওদের মধ্যকার যে লিডার ছিল তার মাথাটা কেটে নিয়ে চলে আসে থানায়। সেখানে জমা দেয় আর বলে, মাথাটা খুঁজে পাওয়া গেছে কিন্তু আর বডি তো পাওয়া যাচ্ছে না, এর জন্যই আমি এফআইআর করতে এসেছি, আপনারা কি একটু খুঁজে দিবেন। আসলে একজন সন্ত্রাসী কতটা ভয়ঙ্কর হলে থানায় এসে এরকম কার্যক্রম করতে পারে। তারপর সে এগিয়ে যায় সুরাপ্পার কাছে আর বলতে থাকে, তুই আমাকে মারার জন্য বাহির থেকে মানুষ ভাড়া করে নিয়ে এসেছিলি,
কিন্তু তুই আমার কিছুই করতে পারবি না। তোর যত ইচ্ছা তুই চেষ্টা করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। ওর এমন কথা শুনে সেই থানায় থাকা সকল পুলিশই ভয়ে কেঁপে উঠেছিল সেদিন। এর পরপরই কাহিনীতে এন্ট্রি নেয় কালী দাসা নামের একজন। আসলে ওরই শর্ট ফর্ম কেডি। দেখা যায় কালী একটা সাইকেল নিয়ে কুস্তির ময়দানে আসে। সেখানে সবাই কালীকে বোকাশোকা মানুষ হিসেবেই জানত। তবে এই জায়গাতে প্রত্যেক দিনই আসতো কালী। সে আবার দেবার অনেক বড় মাপের ভক্ত। এই কুস্তির ময়দানটা থেকেই দেবারের যাত্রা শুরু হয়েছিল। ঠিক এ কারণেই ওখানে দেবার জন্য একটা চেয়ার সবসময়ের জন্য সংরক্ষিত ছিল। আর কালীও এখানে দেবাকে একটাবার দেখার জন্য প্রত্যেক দিনই আসতো। সে যদিও কুস্তি খেলতো না, কিন্তু এখানকার সবকিছুই তার জানা ছিল। সে এমন কোনো কুস্তির দাও নেই যেটা জানতো না। এখানে এসে ঘোরাঘুরি করতে থাকলে হঠাৎ করেই একটা বাচ্চা এসে ওকে বলে, তোর ভাই তোকে ডেকেছে। কথাটা শুনে অবাক হয়ে যায় কালী, কারণ তার ভাই অনেক কয় বছর হলে ওর সঙ্গে কথা বলে না। যেদিন কালী স্কুল থেকে পালিয়েছিল সেদিন থেকেই তার ভাই আর তার সঙ্গে কথা বলে না। এরপরে অবশ্য কালী আর কোনোদিন স্কুলে ফিরেও তাকায়নি। ভাই ওকে ডেকেছে এটা শুনে তাড়াহুড়ো করে চলে আসে বাড়িতে। ওর ভাই ছিল একজন স্কুলের মাস্টার, ওনার নাম ধর্মা। সে স্কুলে যাবে কিন্তু দেখতে পায় ওর স্কুটিটা পাংচার। ওনাকে সময় মতো স্কুলে যেতে হলে কালীর সাইকেলে করেই যেতে হবে। তারপরে অনেক কথা শোনায় সে তার ভাইকে, কিন্তু একটা কথা তাকে ডিরেক্টলি বলে না, তার বোনদের মাধ্যমে বলায়। এরপর কালী তার ভাইকে পেছনে নিয়ে ওনাকে স্কুলে দিয়ে আসে। এরপর থেকে প্রত্যেক দিন সকালবেলাতেই কালী তার ভাইয়ের স্কুটিটার চাকা থেকে হাওয়া ছেড়ে দিত। সে এটা ভেবে এই কাজটা করছিল যে তাহলে হয়তোবা ওর সাইকেলে করে প্রত্যেকদিন যাতায়াত করবে ওর ভাই, কিন্তু এমনটা হয় না। পরদিন যখন ওর ভাই বের হয়ে দেখে আজকে ওর স্কুটিতে হাওয়া নেই, তখন অন্য একজনের স্কুটি ধরে স্কুলে চলে যায়। কালী সবসময় তার ভাইয়ের কাছে আসার চেষ্টা করত। তার তো বাবা বেঁচে নেই, বড় ভাইকেই বাবার মতো সম্মান করত কালী। কিন্তু কালী তার ভাইয়ের কথা অমান্য করে স্কুল ছেড়ে দেওয়াতে তার ভাই তার সঙ্গে আর কথা বলে না, বা কখনো ওর চোখে চোখও মেলায় না। এভাবেই দিন কাটতে থাকে। অন্যদিকে দেখা যায় সিএমের শালার একটা ফ্যাক্টরি আছে। সেটার কর্মচারীরা আন্দোলন করছিল, কারণ তাদের কয়েকটা দাবি দেওয়া ছিল। সেটা না মানা পর্যন্ত তারা কাজে যাবে না বলে জানিয়ে দেয়। তবে সিএমের শালাও তখন বলে এগুলো মানা কোনোভাবেই পসিবল নয়। আরও দুলাভাইয়ের পাওয়ার ব্যবহার করে সেখানে পুলিশ প্রোটেকশনও আনায়। অনেক কয়দিন হয়ে গেলেও এখান থেকে শ্রমিকরা যাচ্ছিল না। তখন সিএমের শালা পুলিশদেরকে বলে দেয় ওদের উপরে লাঠিচার্জ করতে, আর সেটাতে যদি কাজ না হয় তাহলে গুলিও করতে। এরপর শুরু হয়ে যায় সেই শ্রমিকদের ওপর লাঠিচার্জ। এখানকার অবস্থা খুবই বাজে হয়ে যায়। চারিদিকে শুধু মানুষের আর্তনাদ ভেসে বেড়াচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মানুষের ভিড় ঠেলে গাড়ি নিয়ে সেখানে চলে আসে একজন। ইনি আসলে এই এলাকার এমএলএ। ওনার নাম আন্নায়াপ্পা। তিনি আসার পরপরই এখানকার পুলিশরাও থেমে যায়, সাথে শ্রমিকরাও। তারপর সে এসেই বলতে থাকে এখানকার শ্রমিকরা যে ডিমান্ড করেছে এটা তোমাকে মানতে হবে, আর যদি না মানতে পারো তাহলে ফ্যাক্টরি বন্ধই থাকবে। কিন্তু ওর কোনো কথাই যেন কান দিয়ে ঢুকছিল না সিএমের শালার। আর উনাকে বলে তোদের ঠিকানার নিচে, তাই তোরা নিচে থাক, আমাদের বরাবর করার চেষ্টা করিস না। এরপর সেখানে আগুন জ্বলতে থাকা একটা গাড়ি আনা হয়। সেটার উপরে উঠে বেলকুনির কাছাকাছি যায় আন্নায়াপ্পা। তারপর ওর চোখে চোখ রেখে বলে আমি যেটা বলছি সেটাই হবে, তুই গিয়ে তোর দুলাভাইকে বলে দিস। সে যদি পারে তাহলে যেন সে কিছু করে দেখায়। আসলে আন্নায়াপ্পাকে এই এলাকার সবাই খুবই সম্মান করত। এর জন্য প্রত্যেকবার নির্বাচনে ওকেই জিতাতো। অন্যদিকে দেখা যায় ধর্মা যে স্কুলে পড়াতো সেই স্কুলের অবস্থাটা ছিল খুবই খারাপ। বৃষ্টি আসার কারণে সেই স্কুলের চালের বিভিন্ন জায়গা দিয়ে পানি পড়তে থাকে। এগুলো ঠিক করার জন্য অনেক চেষ্টা করে ধর্মা, কিন্তু পেরে ওঠে না। স্কুলের ভেতরে থাকা বাচ্চাদের বইপত্র পর্যন্ত ভিজে যায়। এখন ওদেরকে আবার হয়তোবা নতুন বইপত্র কিনে দিতে হবে। এগুলো ঘটে যাওয়াতে সে বুঝতে পারে যে তাকে কিছু একটা করতেই হবে। এর পরপরই ধর্মা চলে আসে ওদের এলাকার এমএলএর বাড়িতে। আসলে অন্নায়াপ্পা ছিল ধর্মার বন্ধু, আর পারিবারিকভাবে ওদের সম্পর্কটা ছিল অনেক আগে থেকেই। ধর্মা সেখানে আসছে এটা জানতে পেরে ঘরের সব মানুষ দিয়ে সবকিছু ঠিকঠাক করায় আন্নায়াপ্পা। কারণ যখনই ধর্মা তার বাড়িতে আসতো তখনই কোনো না কোনো খুদ বের করেই ছাড়ত। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছে ধর্মা। এসেই ওকে বলতে থাকে আমাদের স্কুলের অবস্থা খুবই শোচনীয়, এটার চালটা ভালোভাবে ঠিকঠাক করাতে হবে, না হলে বাচ্চারা আর কোনোভাবেই এখানে পড়াশোনা করতে পারবে না। গতকালকের বৃষ্টিতে তো ওদের বই খাতাগুলোও ভিজে গিয়েছে, তো কবে তুই সেটা করে দিবি এটা বল আমাকে। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই ধর্মার শার্টে কিছু একটা লেগে যায়। তখন আন্নায়াপ্পা একটা শার্ট দিয়ে ওকে পাল্টিয়ে নিতে বলে। এটা পাল্টানোর সময় দেখা যায় ওর শরীরে একটা ট্যাটু। এটা একটা মেয়ের নামের ট্যাটু।
এই ট্যাটুটা দেখে অন্যায় আপ্পা ওকে বলে, অনেক তো হয়েছে, এবার একটা বিয়ে করে নিলেই তো পারিস। কতদিন আর ওই মেয়ের জন্য তুই অপেক্ষা করবি? তবে এগুলো নিয়ে কোনো কথাই বলে না ধারমার জানায়, অল্প দিনের মধ্যেই আমার বোনের বিয়ে। এদিকে দেখা যায় গ্রামের বাজার একটা কেরোসিনের দোকান আছে কালীর। ওর দোকানটা মোটামুটি ভালোই চলতো। কিছুক্ষণের মধ্যেই বাজারের মধ্যে এন্ট্রি হয় একটা মেয়ের। এই মেয়েটা আবার অনেক কথা বলতো আর কাউকে কোনো ভাও দিত না। সবার সাথে সবসময় ঝামেলা লেগেই থাকতো এই মেয়েটার। ওর নাম লক্ষ্মী। আর কালী আবার ওকে পছন্দ করত, কিন্তু সামনাসামনি গিয়ে বলার সাহস নেই কালীর। শুধু ফাঁকে থেকেই ওকে দেখত। সবার সাথে মেয়েটার ব্যবহার ছিল খুবই জঘন্য। ওর আচার ব্যবহার দেখে যেন ওকে মেয়ে বলে মনেই হতো না। তার পরপরই লক্ষ্মী চলে আসে সেই কেরোসিনের দোকানে। সেখান থেকে তেল নেওয়ার সময় কালীর সহযোগী মাপ একটু কম দেয় ওকে। এইটা নিয়ে তো হুলুস্থুলুস অবস্থা বানিয়ে ফেলে লক্ষ্মী। এখানকার অবস্থা বেগতিকে দেখে সেখানে চলে আসে কালী আর ওকে থামানোর অনেক চেষ্টা করে। কিন্তু ওই যে আগেই বলেছিলাম, মেয়েটা কারো কথাই শোনে না। তো এখানে চিল্লাচিল্লিটা সে করতেই থাকে। তখন কালী ওর সঙ্গে একটা ডিল করতে চায়। লক্ষ্মী জানায়, আজকে সন্ধ্যাবেলাতে তুমি আমাদের বাড়িতে মাংস নিয়ে আসবে, তারপর তোমার সাথে আমি ওগুলো নিয়ে কথাবার্তা বলবো। এটা বলেই সেখান থেকে চলে যায় লক্ষ্মী। সেদিন সন্ধ্যাবেলাতেই ওর বাড়িতে চলে আসে কালী। দেখা যায় লক্ষ্মীর বাবা নেই। ওর মাই ওকে পেলেপুষে বড় করেছিল। ওকে শাসন করার কেউ না থাকাতে এমন বিগড়ে গিয়েছিল লক্ষ্মী। ওর মা আবার একটু কানে কম শুনত। সেখানে এসে মাংসটা লক্ষ্মীকে ধরিয়ে দেয় কালী। তখন সেই মাংসটা নিয়ে লক্ষ্মী বলে, ওই ব্যাপার স্যাপার নিয়ে এখন কথা বলার আমার মুড নেই, কালকে আমার সাথে এসে দেখা করো, কালকে বলবো কথা। পরদিন সকালবেলাতেই কালীর দোকানে চলে আসে লক্ষ্মীর সেই বান্ধবীটা। আর এসেই ওকে জানায় লক্ষ্মী নাকি তাকে ডেকেছে। তখন কালী যেতে চাইলেও তার বন্ধুকে বলে, তুই দোকানের মালিক, তুই কেন যাবি ওর কথাতে? তো কালী ওর বন্ধুর মতোই করে আর যায় না সেখানে। ওর বান্ধবী যখন ওকে ব্যাপারটা জানায় তখন সে অনেক জোরে জোরে ডাকতে থাকে কালীকে। কিন্তু তারপরেও যে কালী যাবে না এটা ওকে জানিয়ে দেয়। তখন লক্ষ্মী বলে, ধারমা তোর যেন কি হয়? সে তো স্কুলে মাস্টারি করে, তাই না? মানুষজনকে ভালো মন্দের বাস বিচার শেখায়। সে যদি জানতে পারে যে তার ভাই গোটা এলাকার মানুষদের সঙ্গে 2 নাম্বারই করছে, তাহলে সে তোর সঙ্গে কি করবে? একবার চিন্তা করে দেখতো। এই কথাটা শুনেই তাড়াতাড়ি করে লক্ষ্মীর কাছে চলে যায় কালী আর বলতে থাকে, এগুলো বলার কি প্রয়োজন ছিল? চলো আমরা একটা সমঝোতায় আসি। তখন লক্ষ্মী জানায়, ঠিক আছে, আজকে বিকেলবেলাতে একটা সিনেমা লাগানো হবে হলে, সেটার টিকিট তুই আমাদের জন্য কিনে আনবি। তাহলে তোকে আমি ক্ষমা করব কিনা সেটা ভেবে দেখব। অন্য কোনো উপায় না থাকায় কালীও রাজি হয়ে যায় ওর শর্তে। বিকেলবেলাতেই চলে আসে সেই সিনেমা হলের সামনে। এসেই 4টা টিকিট কাটে। 2টা দেয় লক্ষ্মীকে আর 2টা নিজেদের জন্য রাখে। ওরা সিনেমা হলের মধ্যে ঢুকতে যাবে, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় দেবা। ওর সঙ্গে কথা বলার খুবই চেষ্টা করে কালী, কিন্তু ওর আশেপাশে চেলাপেলা থাকার কারণে ওর ধারে কাছেও ফিরতে পারে না। ওই সময়টা আবার সেখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তখন দেবা একটা ছাতা নিয়ে গাড়ির অন্য দরজাটাতে যায় এবং গাড়ির দরজাটা খোলে। সেখান থেকে বের হয়ে আসে দেবার বউ। ওর নাম সত্যবতী। এখানে দেবাকে দেখেই বসে যাচ্ছিল যে সে তার বউকে খুবই ভালোবাসে আর অনেক প্রায়োরিটিও দেয়। যেখানে দেবার কথায় বাঘে সিংহে এক ঘাটে জল খায়, সেখানে দেবা তার বউকে ছাতি ধরে নিয়ে যাচ্ছে হলের দিকে। ওদের আশেপাশে ছিল ওদের চেলাপেলারা। এটা দেখে খানিকটা বিরক্ত হয় সত্যবতী আর দেবাকে জানায়, একটা সিনেমা দেখবো, তাও তুমি তোমার এই চেলাপেলা নিয়ে এসেছো? এটা কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছে না। ওরা আমাদেরকে বিরক্ত করবে সিনেমা হলের মধ্যে। তখন দেবা আবার ওর চেলাপেলাগুলোকে বাহিরেই থাকতে বলে আর সে এবং সত্যবতী ঢুকে যায় হলের ভেতরে। সিনেমা দেখতে থাকে ওরা দুজন। একটু দূরেই এক পাশে বসেছিল লক্ষ্মী এবং তার বান্ধবী, আর অন্য পাশে বসা ছিল কালী এবং তার বন্ধু। সেই সময়টায় কালী শুধু দেবাকেই তাকিয়ে তাকিয়ে দেখছিল, এমনকি ওকে ফ্লাইং কিসও দিচ্ছিল। কিন্তু একদমই ওই পজিশনেই বসেছিল লক্ষ্মীও। সে ব্যাপারটা দেখে আর মনে মনে ভাবে যে হয়তোবা তাকেই কালী এমনটা করছে, কিন্তু এটা খুব একটা নজরে নেয় না সে। হলের ভেতরে সবাই খুব সুন্দরভাবেই সিনেমাটা এনজয় করছিল। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কয়েকজন সেখানে উঠে আসে এবং দেবার চোখে মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। একদমই তাকাতে পারছিল না দেবা। তার পরপরই সেই হলের ভেতর থেকে অনেক মানুষ হাতে দাবটি নিয়ে ওকে মারতে এগিয়ে আসে। দেবাকে ঘায়েলও করে কয়েকটা জায়গায়। ব্যাপারটা দেখে তো সত্যবতী অনেক প্যানিকে পড়ে যায় আর তাদেরকে সেখান থেকে ভাগাতে থাকে। তিনি বারবারই কাফির নাম ধরে ডাকছিল, কিন্তু ওরা হলের বাইরে থাকায় একদমই শুনতে পাচ্ছিল না যে ভেতরে কি ঘটছে। কিছুক্ষণের মধ্যে আরও কয়েকজন ওকে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন ব্যাপারটা দেখে কালী ওদের কাছে কোল্ড ড্রিঙ্কসের বোতল ছুঁড়ে মারে
আর সেটা দিয়ে চোখ ধুয়ে নিতে বলে, কিন্তু ওর কথা একদমই বুঝতে পারে না সত্যবতী। তখন কালী তার নিজের মাথাতেই 2টা কাঁচের বোতল ভেঙে দেখায় যে এইভাবে। সাথে সাথে সত্যবতীও ঠিক তেমনটাই করে। এটার ভেতরে থাকা পানীয় চোখে যায় দেবার, দেখা যায় রক্তবর্ণের চোখ বেরিয়ে আসে। এই হলের ভেতরে থাকা কারোরই এবার আর রক্ষে নেই। তারপর মারতে শুরু করে ওদেরকে, আর পাশ থেকে শুধু কালী ওকে বাহবা দিচ্ছিল। ভেতরেই হট্টগোলের আওয়াজ আবার শুনতে পায় বাহির থেকে কাফিও। এরপর ওরা সবাই ভেতরে ঢুকে পড়ে। তখন ওদেরকে সিনেমা হলের দরজা জানালাগুলো বন্ধ করে দিতে বলা হয়, এখানে থাকা একজনও যেন পালিয়ে যেতে না পারে। তারপর শুরু হয় দেবার তাণ্ডব। সবাইকে একদম কচুকাটা করতে থাকে দেবা। এতগুলো মানুষও দেবার সঙ্গেই পেরে উঠছিল না। আর এগুলো খুব সুন্দরভাবেই পর্যবেক্ষণ করছিল কালী। সে দেবার সঙ্গে অনেক আগে থেকেই দেখা করতে চাইতো, কিন্তু আজকে যে এভাবে ওর অ্যাকশনটা দেখতে পাবে এটা কখনো ভাবেনি কালী। এরপর সবাইকে মারতে মারতে বাহিরে চলে আসে দেবা। তখন আবার সত্যবতীর মাথায় ছাতা ধরে কালী। আসলে কালী যে দেবাকে এতটা সম্মান করে এর পেছনে একটা কাহিনী আছে। কালী যখন অনেক ছোট ছিল তখন একবার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল ওর, আর কালীকে রক্ত দিয়েছিল দেবা। এরপর থেকেই ওর অনেক বড় মাপের ফ্যান হয়ে গিয়েছিল কালী। দেবা যাই করুক না কেন ওর কাছে সবসময় ভালোই লাগতো। পরদিন সকালবেলাতে যখন কালী বাজার দিয়ে ঘুরছিল তখন একটা ফ্যাক্টরির জানালা দিয়ে দেখতে পায় সেখানে একটা রুমের ভেতরে লক্ষ্মী তার গায়ে পারফিউম মাখছে। তারপর একটা পারফিউম আবার সে সামলিও ফেলে। এটা দেখে কালী বুঝতে পারে এবার আমার সুযোগ এসেছে, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, এবার আমি তোমাকে দেখে নেব। সেখান থেকে যখন লক্ষ্মী বের হয় তখন কালীকে সে বিভিন্ন আদেশ করলেও তার কোনো কথাই শুনছিল না কালী। তখন আবার লক্ষ্মী ওকে ভয় দেখালেও কোনো লাভই হয় না। আর কালী ওকে বলে, তুমি একটু আগে ঘরের মধ্যে যা করলে আমি কিন্তু সবই দেখে ফেলেছি। এমনকি এটা অভিনয় করেও দেখায়। এই ব্যাপারটা যদি আমি গিয়ে তোমার মালিককে বলে দিই তাহলে তোমার সঙ্গে কি করবে তোমার কোনো ধারণা আছে? একবার তোমার ওই মালিকের একজন কয়েক ফোঁটা পারফিউম চুরি করেছিল, এর জন্য তার কাপড় চোপড় খুলে কোথায় কোথায় যে মেরেছিল তা কি বলবো তোমাকে। আর তুমি তো পুরো বোতলই মেরে দিয়েছো, এবার তোমার যে কি অবস্থা করবে সেটা তুমি একবার ভেবে দেখো। এগুলো শুনে হকচকিয়ে যায় লক্ষ্মী আর পাশেই ডেকে আনে কালীকে। সাথে বলে, এগুলো আমার মালিককে জানানোর কি প্রয়োজন, চলো আমরা সমঝোতায় আসি। তখন ওরা দুজন সমঝোতায় আসে যে কেউ আর কারো পিছে লাগবে না। লক্ষ্মীকে তো আগে থেকেই পছন্দ করতো কালী, এর জন্য ওর সাথে ঘোরাঘুরি করতে শুরু করে দেয়। আর তাকে রিকোয়েস্ট করে যেন সে সত্যবতী যেমন করে চুল বাঁধে তেমন করে চুল বাঁধে। লক্ষ্মীও আবার তার পরের দিন থেকে ঠিক তেমনভাবেই চুলগুলো বাঁধে। একদিন বিকেলবেলাতে লক্ষ্মীর বাড়িতে চলে এসেছিল কালী। আসলে আজকে তার মায়ের কাছে বিয়ের পারমিশন চাইতে এসেছিল কালী, কিন্তু যখনই লক্ষ্মীর মা বাহিরে বেরিয়ে আসে তখনই সে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। লক্ষ্মী তার মাকে জানায়, আমাকে একজন বিয়ে করতে চায় এর জন্য এসেছিল, কিন্তু তোমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। তারপর অবশ্য ওদের বিয়েটা ফিক্সও করা হয়। পরদিন সকালবেলাতেই প্রত্যেক দিনের মতোই কালী এসেছিল সেই কুস্তির ময়দানে। সেদিন আবার সেখানে চলে আসছে দেবা। আসলে এখান থেকেই তো তার জীবনের শুরু হয়েছিল, এর জন্য মাঝে মধ্যেই সে গুরুজির সঙ্গে দেখা করতে আসতো। এখানে আসার পরপরই গুরুজি দেবাকে বলে, তুই কি এখনও কুস্তি করতে পারিস নাকি সব কিছু ভুলে গেছিস? দেবা জানায়, আপনি আমাকে টেস্ট করেই দেখুন না, আপনার এখানকার যে বেস্ট ফাইটার আছে তাকে আমার সাথে ময়দানে পাঠান, কথা হবে গ্রাউন্ডে। তখন হয়ও ঠিক তেমনটাই। এই জায়গাতে থাকা সবচাইতে ভালো ফাইটারকে পাঠানো হয় দেবার সঙ্গে ফাইট করার জন্য। প্রথম খানিকক্ষণ ভালোই ফাইট হয়। সেই কুস্তিগিরকে বিভিন্ন ডিরেকশন দিচ্ছিল ওস্তাদ, আর দেবার দিকে কথা বলছিল কালী। তবে দেবা তো এমনিতেও পুরো রাজ্যের মধ্যে সবচাইতে ভালো ফাইটার, এর জন্য তার তো কোনো ডিরেকশনের প্রয়োজন নেই। খুব সুন্দরভাবেই সে ম্যাচটা জিতে যায়। তখন গুরুজি বলে, তুই তাহলে এখনও ভুলিসনি কুস্তিটা? এটা শুনে দেবা জানায়, আমার রক্তে মিশে আছে কুস্তি, এটা আমি কিভাবে ভুলবো বলেন তো? তার পরপরই পাশ থেকে আচমকাই কালী বলে ওঠে, আপনি আরও আগেই জিতে যেতে পারতেন, আপনি কয়েকটা ভুল করেছেন। আপনার বিপরীতের ফাইটারটা যদি আরেকটু ভালো হতো তাহলে আপনাকে মুহূর্তের মধ্যেই সে হারিয়ে দিতে পারত। এই কথাটা শুনে সেখানকার সবাই তো হতবাক। দেবার লোকেরা তো ওর ওপরে খুবই ক্ষেপে যায়। আর গুরুজি কালীকে বলে, তুই কুস্তির কি বুঝিস, তুই ঝামেলায় পড়তে না চাইলে এখান থেকে তাড়াতাড়ি চলে যা। গুরুজির কথা শুনে সেখান থেকে চলেই যাচ্ছিল কালী। তখন ওকে আবার ডাক দেয় দেবা আর বলে, আমার কি ভুল হয়েছিল তুই আমাকে দেখিয়ে দে। এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায় কালী আর দেবার সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। সাথে এটাও জানায়, আজকের এই ম্যাচটা কিন্তু আমার জীবনের প্রথম কুস্তির ম্যাচ। তারপর শুরু হয়ে যায় ওদের ফাইট। কয়েক সেকেন্ডের মধ্যেই দেবাকে মাটিতে ফেলে দেয় কালী। এই ব্যাপারটাতে সবাই তো হতবাক।
কারো মুখে কোনো কথা নেই। আসলে দেবা ওদের রাজ্যের সবচেয়ে ভালো ফাইটার, আর কালী তো কোনোদিন কুস্তিতে করতেও নামেনি। তার জীবনের প্রথম ম্যাচে সে দেবার মতো একজন স্বনামধন্য ফাইটারকে হারিয়ে দিল। ব্যাপারটা আবার ভালোভাবে নেয় না দেবার লোকজন, তবে কালীকে সাধুবাদ জানায় দেবা। এটাতে অনেক খুশি হয়ে যায় কালী, আর সেখান থেকে চলে আসে। এই খবরটা আবার গোটা শহরে পৌঁছাতে খুব একটা সময় লাগে না। কালী যখন তার কেরোসিনের দোকানে গিয়ে পৌঁছে, তখন ওর দোকানের সামনে অনেক মানুষ সমাবেত হয়েছিল আগে থেকেই। সবাই শুধু ওকে জিজ্ঞেস করছিল, তুই কি আসলেই দেবাকে হারিয়েছিস? কালীও তখন খুব সুন্দর করেই বর্ণনা দিচ্ছিল যে সে কিভাবে দেবাকে হারালো। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা সাংবাদিকও চলে আসে এবং কালীর একটা ছবিও তুলে নেয়। মুহূর্তের মধ্যেই কালী পুরো এলাকাতে ফেমাস হয়ে যায়। সবার মুখেই এখন শুধু একটা কথা, দেবাকে যদি কেউ হারাতে পারে সেটা হলো কালী। জীবনের প্রথম কুস্তির ফাইটটাই সে হারিয়ে দিয়েছে দেবাকে। এগুলো নিয়ে অনেক খবরও হয়। ব্যাপারগুলো আবার ভালোভাবে নিচ্ছিল না দেবার লোকজনেরা। এর পরপরই দেখা যায় দেবা চলে আসে সিএম এর কাছে। সে এমএলএর টিকিট চায়, কিন্তু সিএম ওকে জানায়, তোমাকে টিকিট দেওয়া যাবে না। তুমি একটা বাচ্চা ছেলের কাছে কুস্তিতে হেরেছ, তো মানুষ তোমাকে ভোট দেবে বলে আমার মনে হয় না। এই কথাটা শুনে মনে মনে অনেক রাগান্বিত হয়ে যায় দেবা। তখন অবশ্য সিএম এর শালা ওকে জানায়, আপনি শুধু টিকিটটা দিয়ে দিন, বাকিটা ওনাকে জিতানোর দায়িত্ব আমার। তখন সিএম ভয়ে ভয়ে ওকে টিকিটটা দিয়ে দেয়। দেবাকে যেই আসনের টিকিটটা দেওয়া হয়েছিল, এই আসনের বিপরীত প্রার্থী আন্নায়াপ্পা। সে গত কয়েক টার্ম ধরে এখানকার এমএলএ নির্বাচিত হয়ে আসছে। অন্যদিকে দেখা যায় কালীকে ডাকা হয় থানায়। ওকে খুব ভালোভাবে সম্মানের সহিত আনা হয়। সুরায়াপ্পা ওর সঙ্গে কথা বলবে জন্য ওকে ডেকেছিল। তারপর ওকে জিজ্ঞাসা করে, দেবাকে তুই কিভাবে হারালি? তখন এখানেও খুবই সুন্দরভাবে ব্যাপারগুলো বর্ণনা করছিল কালী। সবকিছু শুনে কালীকে অবাক করে দিয়ে সুরাপ্পা জানায়, তোর জন্য একটা অফার আছে। এটা শুধু এবং শুধুমাত্র তুই করতে পারবি। দেবাকে মারতে হবে। এই কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ে কালী, কারণ সে আজকে দেবার রক্তের জন্যই বেঁচে আছে। দেবাকে সে অনেকটা ভগবানের চোখে দেখে, তাকে সে কোনোভাবেই মারতে পারবে না। এটা বলেই সেখান থেকে চলে যায় কালী। এদিকে দেবা চলে আসে আন্নায়াপ্পার সঙ্গে তার বাড়িতে দেখা করতে। ওর বাড়িতে ওই সময়টায় ধার্মা উপস্থিত ছিল। সেখানে এসেই কয়েক বস্তা টাকা ঢেলে দেয় দেবা, আর আন্নায়াপ্পাকে এবার নির্বাচন থেকে বসে যেতে বলে। কিন্তু সে তো ওই রকম মানুষ ছিলই না। টাকার প্রতি তার কোনো লোভ লালসা নেই। সে জানায়, তুমি নির্বাচনে দাঁড়িয়েছো ভালো কথা, তোমার সাথে দেখা হবে নির্বাচনের দিন। জনগণ যাকে ভোট দিবে সেই জিতবে। তোমাকে দিলে তুমি, আর আমাকে দিলে আমি। এই কথাগুলো শুনে দেবার লোকজনেরা তো খুবই ক্ষেপে গিয়েছিল, কিন্তু এগুলোরও কিছু তোয়াক্কা করে না আন্নায়াপ্পা। অন্যদিকে রাস্তা দিয়ে যখন কাভি গাড়িতে করে যাচ্ছিল, তখন কিছু মানুষ দেবার পোস্টার ওকে ধরিয়ে দেয়। দেখা যায় এই পোস্টারগুলো ছাপিয়েছিল কালী, তার নিচে ওর নিজের ছবি। আসলে দেবাকে সে এতটাই পছন্দ করত যে দেবার জন্য সে ক্যাম্পেইন করছে। যদিও তার পারিবারিক সম্পর্ক ভালো ছিল কিন্তু আন্নায়াপ্পার সঙ্গে, আর তার ভাই ধার্মাও ওর জন্যই কাজ করছিল, কিন্তু এগুলোর কোনো কিছুই কেয়ার করে না কালী। প্রথমে এই ব্যাপারটা আবার খুব ভালোভাবেই নেয় কাফি, কিন্তু একজন এসে ওকে বলে, তুমি এত বছর ধরে যে জায়গাটা করে নিয়েছিলে দেবার কাছে, সেটাতে এখন এসে বসে পড়ছে কালী। ওনার ছবির নিচে তোমার ছবির থাকার কথা ছিল, কিন্তু সেখানে আছে এখন কালীর ছবি। এটার মানে কি দাঁড়াচ্ছে তুমি কি বুঝতে পারছো? এই কথাটা শুনে আবার অনেক রাগান্বিত হয়ে যায় কাভি। তার পরপরই ওদের একটা ফার্ম হাউসে ডেকে পাঠায় কালীকে। সেখানে এসেই কালী বলে, আমাকে নাকি বস ডেকেছে। ওকে ডাকার সময় ওকে কিছুটা কেরোসিন আনতেও বলা হয়েছিল। পাশেই অনেকগুলো নষ্ট কাগজ একসাথে পড়েছিল। কাভি তখন ওকে বলে, এগুলোর উপরে তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিত, দেখি তোর কেরোসিনের কেমন দম। তখন কালীও ঠিক তেমনটাই করে, কিন্তু দেখা যায় সেই কাগজপত্রের নিচেই ছিল ওই সাংবাদিকটা যে কালীকে ফেমাস করে দিয়েছিল। আর দেবাকে যে কালী হারিয়েছিল এই নিউজটাও এই সাংবাদিকটাই লিখেছিল। এই সত্য প্রচার করার জন্য আজকে তাকে মরতে হচ্ছে। আসলে দেবাও তার প্রথমবারের হার কোনোভাবেই মেনে নিতে পারেনি, আর এগুলো তার ইশারাতেই হচ্ছে। কালী সেই সাংবাদিকটাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, অনেক করে কাকুতুমিনতিও করে, কিন্তু তারপরেও কোনো লাভই হয় না। কাভির মন সে গলাতে পারে না। তারপর সেখান থেকে মন খারাপ করে বাড়িতে এসে পৌঁছে কালী। সেখানে আসার পরে ওর ভাই ওকে যা ইচ্ছে তাই বলে গালি দিচ্ছিল, কারণ সে দেবার নামে পোস্টার ছাপিয়েছে আর তার ক্যাম্পেইন করছে। এতে মানুষ অনেক আজে বাজে কথা বলছে। দুই ভাই দুই দলে গেছে যেন তারা ঝামেলায় না পড়ে। যে দল জিতুক সেটা হবে তাদেরই দল। অনেকক্ষণ বকাবকি করে তিনি কালীকে। এতে শুধু কালীর চোখ দিয়ে পানি বেরোচ্ছিল। এদিকে দেখা যায় বাজারের মধ্যে দিয়ে ঘুরছিল লাক্ষ্মী।
তখনই সেখানে চলে আসে কাভ্যি তার দলবল নিয়ে। লাক্ষ্মীকে আজে বাজে কথাও বলতে থাকে এবং টোন কাটতে থাকে। তখন লাক্ষ্মী ওকে উল্টো জবাব দেয়, কিন্তু কাভ্যি তো আর অন্য মানুষজনের মতো ছিল না। এর জন্য লাক্ষ্মীকে শেষ খানিকটা উত্তম মাধ্যম দেয় এবং ফেলে দেয়। এই ব্যাপারটাতে অনেকটাই কান্না করতে থাকে, সাথে খুবই রাগান্বিতও ছিল লাক্ষ্মী। কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার এসে পৌঁছে কালী। তখন ওকে গিয়ে ব্যাপারগুলো বললেও কালী দেবার বিরুদ্ধে আওয়াজ তুলতে বারণ করে, কিন্তু ওর কোনো কথাই শোনে না লাক্ষ্মী, আর দেবাকে যা ইচ্ছে তাই বলতে থাকে বাজারের মধ্যে। এক পর্যায়ে কালী ওকে বোঝাতে না পেরে সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। পরদিন সকালবেলাতে যখন লাক্ষ্মী ফ্যাক্টরিতে গিয়েছিল তখন সেখানে চলে আসে কাভ্যি। এসেই ওর সাথে বাজে বিহেভ করতে শুরু করে। এবার লাক্ষ্মীও তাকে ছেড়ে কথা বলে না, আর ওর কথার জবাব দেয়। সাথে সাথেই কাভ্যি ওকে মারতে শুরু করে। এক পর্যায়ে ওকে মাটিতে ফেলে দিয়ে ওর চুলের মুঠি ধরে টানতে থাকে। এতে অনেক কষ্টে চিল্লাচিল্লি করছিল লাক্ষ্মী। তারপর কাভ্যি একটা চাকু নিয়ে ধরে লাক্ষ্মীর গলায় আর কেটে ফেলে। সেখানে থাকা সবার চোখ দিয়েই পানি বেরোচ্ছিল। সন্ধ্যাবেলাতে কালী চলে আসে একটা ফুলের দোকানে। সেখান থেকে একটা ফুল কিনে নিয়ে আসে লাক্ষ্মীর বাড়িতে। আসলে লাক্ষ্মীর সঙ্গে তার যে ঝামেলা হয়েছিল সেটা মেটানোর জন্যই ওর জন্য গিফট হিসেবে ফুল কিনে নিয়ে এসেছে। ওর বাড়িতে গিয়ে ওর ঘরের মধ্যে দেখতে পায় অন্ধকারে সে আছে, আর একপাশে বসে আছে লাক্ষ্মী। তখন ওর কাছে গিয়ে ওকে টাচ করার সাথে সাথেই অনেক ভয় পেয়ে যায় লাক্ষ্মী, সাথে চিল্লাচিল্লিও করতে থাকে। দেখা যায় ওর সব চুলগুলো কেটে দিয়েছিল কাভ্যি। তখনই আবার সেখানে চলে আসে ওর বান্ধবী, আর আজকে ফ্যাক্টরিতে যা যা ঘটেছিল সবকিছু খুলে বলে কালীকে। তখন কালী লাক্ষ্মীর হাত ধরে নিয়ে চলে আসে দেবার বাড়ির সামনে। ওর বাড়ির আশেপাশে অনেক মানুষ ছিল। কালী যখন লাক্ষ্মীকে নিয়ে ভেতরে ঢুকছিল তখন তারা সবাই বাধা দিচ্ছিল। এর জন্য ওদেরকে মারধর করেই ভেতরে ঢুকতে হয় কালীর। এতগুলো মানুষ মিলেও কালীকে কেউই থামাতে পারছিল না। তারপর সে সোজা চলে আসে দেবার কাছে, আর কাভ্যি যে লাক্ষ্মীর সঙ্গে কি করেছে এই ব্যাপারগুলো জানায়। সাথে এটাও বলে, লাক্ষ্মী আর আমার বিয়ে হতে চলেছে অল্প কিছুদিনের মধ্যে, তো আপনি ওকে শাসন করে দিন, সে যেন আর এমন ব্যবহার না করে লাক্ষ্মীর সঙ্গে। তখন কালীর হাত ধরে নিয়ে বাইরে আসে দেবার বলতে থাকে, তোকে দেখে তো মনে হচ্ছে না তুই আমাকে রিকোয়েস্ট করতে এখানে এসেছিস, মনে হচ্ছে তুই আমাকে অর্ডার দিচ্ছিস। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমাকেই অর্ডার দিচ্ছিস। এই কথাটা শুনে হকচকিয়ে যায় কালী, আর বলতে থাকে, আপনি আমাকে ভুল বুঝছেন। কিন্তু ওর কোনো কথাই শুনতে চায় না দেবার বলতে থাকে, তোর সাহস হয় কিভাবে, তুই আমাকে কুস্তিতে হারিয়ে আবার সেই কথাটা গোটা রাজ্যে প্রচার করেছিস। তোকে আমি অনেক সহ্য করেছি, আর নয়, এবার আমি সবাইকে দেখিয়ে দেব যে দেবা কী জিনিস, তার সাথে পাঙ্গা নিলে তার পরিণতি কী হয়। তোকে আমি 24 ঘন্টার সময় দিলাম, এর মধ্যে তোর পরিবারের সবাইকে আমি মেরে ফেলবো। এই কথাটা সে আবার তার সকল লোকজনকেও বলে দেয়। ব্যাপারটা শুনে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল কালী। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর কান্না করতে করতে চলে আসে সত্যবতীর বাড়ির সামনে। সেখানেও মানুষজনকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তখন কালী তাকে মনে করিয়ে দেয় যে হলের ভেতরে তাদেরকে বাঁচিয়েছিল সে। তারপর ওকে অবশ্য ভেতরে ঢুকতে দেয় সত্যবতী। সেখানে গিয়েই কালী সত্যবতীকে সব কিছু খুলে বলে, সেদিন তো সিনেমা হলের মধ্যে আপনাদের জীবন বাঁচিয়েছিলাম আমি, তাহলে আজকে আমার পরিবারকে আপনি বাঁচিয়ে দিন। দেবা স্যারকে যদি আপনি এই কথাটা বলেন তাহলে উনি অবশ্যই কাজ করবেন। কিন্তু এখানেও কালী আরেকটা চমক পায়, সত্যবতীর চেহারাটা পাল্টে যায়। তখন সে জানায়, তোর 24 ঘন্টা আর তো কয়েক ঘন্টা পার হয়ে গেছে, তুই এখন কি করবি। তার মানে সেও দেবার পক্ষে। এরপর সেখান থেকে কান্না করতে করতে কালী চলে আসে সুরায়াপ্পার কাছে। তার থেকে সাহায্য চাইলেও সে সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়। তবে অবশ্য কালীকে একটা উপদেশও দেয়, যত তাড়াতাড়ি সম্ভব তুই তোর পরিবার নিয়ে এই শহর ছেড়ে পালিয়ে যা, তাহলে যদি তুই বেঁচে থাকতে পারিস। এখন কালী কি করবে, সে তার পুরো পরিবারের মানুষজনের পিছে পিছে ঘুরছিল। এখন এর পিছে যাচ্ছে তো তখন ওর পিছে। কাকে কখন যে অ্যাটাক করবে সে তো বুঝতেই পারছিল না। আর আশেপাশে সব জায়গাতেই দেবার লোক দিয়ে ভর্তি ছিল। এরকম করে পুরোটা দিন দৌড় পারতে পারতেই কেটে যায় কালীর। রাত্রেবেলাতে সবাই ঘরের মধ্যেই ছিল। তখন হঠাৎ করে বাহিরের আবহাওয়াটা খারাপ হতে থাকে। ওদের বাসার বিদ্যুৎটাও চলে যায়। খেয়াল করে দেখা যায় ওদের বাসার বাহিরে কয়েকশো লোক এসেছিল। এবার ওদের আর বাঁচার কোনো উপায় নেই দেখে এমনটাই মনে হচ্ছে। এমনভাবে কিছুক্ষণ চলার পরে হঠাৎ করেই ওর বড় ভাই গিয়ে একটা দা বের করে আনে। সেটা ফেলে দিয়ে বলে, যখন পরিবারের ওপর কোনো ঝামেলা আসে তখন কাউকে না কাউকে তো হাতিয়ার উঠাতেই হয়। এই কথাটা শুনে সেখান থেকে সেই হাতিয়ারটা নিয়ে কালী চলে আসে বাহিরে, আর দেবার লোকজনকে কচুকাটা করতে থাকে। সেখানে এতগুলো মানুষও কোনোভাবেই পেরে উঠছিল না কালীর সঙ্গে। সবাইকেই জানে মেরে ফেলে কালী।
কিছুক্ষণের মধ্যেই সেখানের প্রায় সবাই শেষ। তখন বাহিরে এরকম শব্দ দেখে ধার্মা বাহিরে চলে আসে। এতগুলো লাশ বাড়ির আশেপাশে দেখে তো থতবত খেয়ে যায় সে। তখন অবশ্য কালী একটা গাড়ির পাশে লুকিয়েছিল, কিন্তু যখন একজন ধার্মাকে মারার জন্য এগিয়ে আসে তখন সেখান থেকে বেরিয়ে আসে কালী এবং ওকেই মেরে ফেলে। সাথে জানায়, আমার পরিবারের ওপরে কেউ কিছু করতে চাইলে তার পরিণতি এরকমই হবে, তাদের উপহার শুধুমাত্র মৃত্যু। এর পরপরই ধার্মা এসে পৌঁছে দেবার বাড়িতে, আর ওকে জানায়, তুই কয়েকশো লোক পাঠিয়েছিলিস আমাদেরকে মারার জন্য, কিন্তু কেউ তো আর এখন জীবিত নেই, সবাইকে নরকে পাঠিয়ে দিয়েছে আমার ছোট ভাই, তো তোর অবস্থাও ঠিক তেমনই হবে। এর পরপরই রক্তমাখা অবস্থায় এন্ট্রি নেয় কালী। এই ব্যাপারটাতেও একটুও ভয় পায় না দেবা, কারণ সেও তো এরকম কত কিছুই পার করে এই পর্যায়ে এসেছে। তারপর শুরু হয়ে যায় ওদের দুজনকার মধ্যকার ফাইট। অনেকক্ষণ ধরেই চলে এই ফাইট। তারপর এক পর্যায়ে কালীকে ধরাশায়ী করে ফেলে দেবা। তখন ওর কাছে যায় ধার্মা আর ওকে বলে, তুই তো সবসময় বলতিস যে আমি তোর সাথে কথা বলি না, তোর চোখের দিকে নাকি আমি তাকাই না, তো তুই এখান থেকে দেবাকে মেরে বাহিরে আয়, তাহলে সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। আমি তোর বড় ভাই, আমি তোর জন্য বাহিরে অপেক্ষা করছি। এটা বলেই সেখান থেকে বেরিয়ে আসে ধার্মা, আর ভেতরে তাণ্ডব শুরু করে দেয় কালী। অনেকজনকেই নরকে পাঠায়, কিন্তু এতগুলো মানুষের সঙ্গে সে আর পেরে উঠছিল না। সে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল, এজন্য কয়েকজন মিলে ওকে মাটিতে ফেলে ধরে ফেলে। তারপর দেবা ওর গলাতে ছুরিটা বসাতে যাবে, ঠিক তখনই কালী বলে, আমাকে ক্ষমা করবেন বস। এরপর দেখা যায় গোটা রাজ্যের সবাইকেই একটা খবর দেওয়া হচ্ছিল। সবাই একটা জায়গায় এসে একত্রিত হয়। সেখানে কালীর রক্তমাখা অবস্থায় আসে। ওর হাতে ছিল একটা মুন্ডু, এটা আসলে দেবার। সে ওকে মেরে তারপর এখানে এনেছে। সোজা কালী এসে থানায় প্রবেশ করে। সবসময় দেবা যেমন ভাবটা নিত, এবার সেও ঠিক তেমন ভাবই নিয়েছে। এই ব্যাপারগুলো দেখে সেখানকার পরিবেশ তো উত্তাল থেকে উত্তলতর হতে থাকে। ওকে এখানে আবার প্রোটোকল দিচ্ছিল পুলিশ। সুরায়াপ্পা তখন ওকে বারবারই বলে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু কিছুই শুনতে চাচ্ছিল না কালী। কিছুক্ষণের মধ্যেই থানার বাহিরে এসে পৌঁছে সত্যবতী। তিনি তার আঁচল পেতে ভিক্ষা চাইছিল তার স্বামীকে। এই ব্যাপারটা দেখে ওনার প্রতি মায়া হয় সবার। তারপর কালী এগিয়ে গিয়ে সেই মুন্ডুটা দিয়ে আসে ওর আঁচলে। সেটা নিয়ে সেখান থেকে চলে যায় সত্যবতী। তিনি ওই মাথাটা নিয়ে চলে আসেন দেবার শেষ কার্য করার জন্য। তারপর সেটা উপরে ধরে বলতে থাকেন, দেবাকে মারার পেছনে যার হাতই থাকুক না কেন, সে যত বড় পাওয়ারফুল মানুষই হোক না কেন, তাকে আমি মৃত চাই। তাকে যে মারতে পারবে, দেবার এই বিশাল সাম্রাজ্যটা আমি তাকেই দিয়ে দেব, সাথে আমিও তার দাসী হয়ে থাকবো চিরজীবন। এটা বলেই নিজের মঙ্গলসূত্রটা খুলে ফেলে সত্যবতী। দেখতে দেখতেই পুরো রাজ্যের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। এর জন্য কালীকে পুলিশ প্রোটোকল দিয়ে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছিল। চলে যাওয়ার সময় কালী শুধু বারবারই ওর ভাইয়ের সম্পর্কে জানতে চায় যে তার ভাই কোথায়। দেখা যায় ওর ভাই ধার্মা চলে এসেছিল দেবার সেই শেষ কার্যে। ওর ভাবসবই ছিল এখন একদম অন্যরকম। তারপর সেখানে গিয়েই সত্যবতীর হাত থেকে মঙ্গলসূত্রটা নিয়ে তাকে পরিয়ে দেয়। আসলে ধার্মা সত্যবতীর জন্যই এতদিন ধরে বিয়ে করেনি, ওকে সে মনে প্রাণে ভালোবাসত। এখন তাহলে কি ধার্মা কালীকে মারার জন্য যাবে? এটুকু বলেই গল্পটা শেষ করে সুরায়াপ্পা। ততক্ষণে সেখানে কোনো একজন চলে এসেছিল তার দলবল নিয়ে, কিন্তু এখানে যে কে এসেছিল সেটা আর দেখানো হয় না। অন্যদিকে দেখা যায় একটা ট্রেনের মধ্যে আগুন জ্বলছে। সেখানে কেউ ভগবানের মূর্তিকে অসম্মান করতে থাকলে তাদেরকে মারতে থাকে একজন। ওর নাম কালা ভৈরবা। তার এই গল্পের সঙ্গে কী সম্পর্ক? আর কালীকেই বা কোথায় নিয়ে যাওয়া হলো? সাথে এখন যেহেতু সত্যবতীকে ধার্মা মঙ্গলসূত্র পরিয়েছে, তাহলে সে কি তার নিজের ভাইকেই মারতে যাবে? এখানের সকল প্রশ্নগুলোর জটলা খুলবে যদি সিনেমাটার দ্বিতীয় পার্ট আসে। কিন্তু সত্য কথা বলতে সিনেমাটা আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি। এই গল্পটা ছিল একদম হজবরল টাইপের। এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের কার কাছে কেমন লাগলো সেটা আমাকে জানিয়ে যেও। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।